এত রাতে হঠাৎ এক্সের কল দেখে বেশ অবাক হলাম আমি। সাথে খুব চিন্তাও হচ্ছে, এই ভেবে যে আজ 3 বছর পর হঠাৎ কি মনে করে সে কল দিচ্ছে। আমি তো এখন আর একা নই, আমার স্বামী আছে, সংসার আছে। ভীষণ ভয় হচ্ছে আমার, না জানি আবার নতুন করে কোনো ঝামেলা শুরু হয়। কল রিসিভ করব কি করব না ভাবতে ভাবতে হঠাৎ আমার কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। পিছনে তাকাতেই দেখি আমার স্বামী সাদাব দাঁড়িয়ে আছে। খুব ভয় পেয়ে গেলাম তাকে দেখে। বুঝতে পারছি না যে সে জানতে পারলে ঠিক কিভাবে নেবে ব্যাপারটা। ঠিক তখনই ফোনটা হুঙ্কার দিয়ে আবারও বেজে উঠল। কি ব্যাপার, কে ফোন দিয়েছে আর তুমি রিসিভ করছো না কেন? সাদাব হঠাৎ জিজ্ঞেস করল। এদিকে আমি ঘামছি, বুকের ভেতরেও দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেছে। সাদাব আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে, কথা বলছো না যে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, রাতুল ফোন দিচ্ছে বারবার। কেন ফোন দিচ্ছে তা আমি জানি না, আর আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখিনি, রাখতেও চাই না। ফোন রিসিভ করে দেখো সে কি বলতে চায়। কথা শেষ করে বারান্দায় এসো, আমি ওখানে আছি বলেই চলে গেল সাদাব। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাতুলের কণ্ঠস্বর শুনতে পেলাম। হৃদয়ের গভীরে কোথায় যেন রাত জাগা নিশাচরগুলো হু হু করে ডেকে উঠল। সমস্ত শরীর জুড়ে এক কষ্টের শিহরণ বয়ে গেল। কত পুরনো স্মৃতিরা আজ জীবন্ত হতে শুরু করেছে। থেকে থেকে চোখের সামনেই ভেসে উঠতে শুরু করেছে তারা, সেই পরিচিত কণ্ঠস্বর যা শোনার জন্য আমি সর্বদা ব্যাকুল হয়ে থাকতাম। অথচ আজ তা কত অপরিচিত লাগছে। আমি যেন এক ঘোরের মাঝে হারিয়ে গেলাম। হঠাৎ রাতুলের কথায় আমার ঘোর ভাঙল। ওপাশ থেকে ভেসে এলো রাতুলের কথা, মিতু, আমার কথা শুনতে পাচ্ছ? সমস্ত আবেগ, সমস্ত কষ্ট চেপে রেখে বললাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আজ এত বছর পর হঠাৎ কি মনে করে? রাতুল বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও মিতু, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আর আল্লাহ তার বিচার করেছেন। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি আজ পাচ্ছি। বলেই হাউমাউ করে কেঁদে উঠল রাতুল। অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু না, সে কোনো কথাই বলছে না। অনবরত শুধু কেঁদেই চলেছে। এমন করে কোনো পুরুষ কাঁদতে পারে তা আমার জানা ছিল না। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে রাতুল বলতে লাগলো, মিতু, তোমাকে ছেড়ে গিয়ে আমি নিশিকে বিয়ে করেছিলাম। আজ নিশি আমাকে ছেড়ে আমার বেস্ট ফ্রেন্ড নুহাসের সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার টাকা পয়সা, তার গয়নাগাটিও সাথে করে নিয়ে গেছে। নিশি আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে মিতু, আমাকে শেষ করে দিয়েছে। বলতে বলতে আবারও হাউমাউ করে কেঁদে উঠল রাতুল। আমার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করেছে।
এ অশ্রু ভীষণ যন্ত্রণার অশ্রু। আজ রাতুলের জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার। তাকে ভালোবাসতাম বলে মায়া হচ্ছে না, কেবলমাত্র তার কষ্ট অনুভব করতে পারছি বলে মায়া হচ্ছে। এমন কষ্ট একদিন আমিও তো ভোগ করেছিলাম। আজ রাতুল এসে আমার কাছে মাপ চাইছে, অথচ আমি সেদিন জিজ্ঞেসও করতে পারিনি যে দোষটা কোথায়, কেন এমন করলে আমার সাথে। আজ রাতুল এসে তার কষ্টের কথাগুলো আমাকে বলতে পারছে, কিন্তু আমার কথাগুলো শোনার কেউ ছিল না সেদিন। নীরবে নিজের সকল কষ্ট সহ্য করেছিলাম। রাতুল আজ আমার কাছে কাঁদতে পারছে, কিন্তু আমি পারিনি আমার কান্নাগুলো কাউকে দেখাতে। কত ভালোবেসেছি তাকে, কখনো তার সাথে ঝগড়া হয়নি আমার, কখনো জোর করে একটা কথাও বলিনি আমি, কখনো ওর কাছে কোনো আবদারও করিনি। তবুও সে আমাকে ভালোবাসতে পারল না। 4 বছরের সম্পর্কে কোনো বিচ্ছেদ হয়নি, অথচ একদিন হুট করেই সে বিয়ে করলো তার বেস্ট ফ্রেন্ড নিশিকে। হ্যাঁ, নিশিকে তো আমি রাতুলের বেস্ট ফ্রেন্ড হিসেবেই চিনতাম। তারপর কত মেসেজ দিয়েছি রাতুলকে, কিন্তু সে সিন করেনি, রিপ্লাই দেয়নি। অনেকবার কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি, বরং ব্লক করে দিয়েছিল আমাকে। সেদিন মায়ের পা ধরে বাচ্চাদের মতো করে খুব কেঁদেছিলাম, চিৎকার করে বলেছিলাম, মা, আমি তো রাতুলকে ভালোবাসি, কিন্তু সে কেন আমায় এমন ধোঁকা দিল? আমি তো ওর কোনো ক্ষতি করিনি মা, তবুও কেন সে এমন করলো আমার সাথে? আমার কান্না দেখে সেদিন মাও অঝরে কেঁদেছিল, আমার বুকে জড়িয়ে ধরে বলেছিল, জীবন থেকে যা হারিয়ে যায় তার জন্য কখনো আফসোস করতে হয় না, কারণ তা তোমার জন্য ভালো ছিল না, বরং তুমি নিজেকে তৈরি করো ভবিষ্যতের জন্য, কারণ তোমার ভালোটা তোমার কাছের আসার রাস্তা খুলে গেছে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। রাতুল বিয়ে করার 1 বছর পর কোনো এক মাধ্যমে জানতে পেরেছিলাম যে রাতুল আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় রাতুল নিশির সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেদিন মনে হচ্ছিল এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, যে যত স্বার্থপর হতে পারবে সে তত ভালো থাকবে। নিজেকে সামলে নেওয়ার জন্য মা আমাকে যথেষ্ট সাহায্য করেছিল। নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চেষ্টা করতাম, কষ্ট হতো তবু চেষ্টা করেই যেতাম। ছোটবেলা থেকেই আমি ভালো আঁকতে পারতাম, তাই একটা ড্রয়িং স্কুলে টিচার হিসেবে জয়েন করি। স্কুলের বাচ্চা সব মিলিয়ে সময়টা বেশ কেটে যায় আমার। পরের গল্পটা পরের এপিসোডে বলবো। গলাটা তো ভালো নেই, শরীরও খুব খারাপ। তোমরা শুনছো, এটাই বড় প্রাপ্তি। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। বড্ড একা লাগে, অসহায় লাগে। যেদিন অনেক বন্ধু হয়ে যাবে, তোমরা শুনতে চাইবে, সেই দিন
আমার জীবনের গল্পও শোনাবো।